গুলি। পূর্ণলতা চক্রবর্তী। নতুন বাড়িটা জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল, সুতরাং খেলার সাথীর অভাব হলো না। জেঠতুতো খুড়তুতো পিসতুতো ভাই বোনেদের দল জুটে গেল। ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। সে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটগুলটিস ওয়ার। নরম কাদার গুলিতে খেলায় বেশ ভালোই চলছিল। হঠাৎ কি কুবুদ্ধি হলো, গুলিগুলোকে বেশ লাল করে পুড়িয়ে নিলাম। দুপুরবেলা যখন চাকর বাকররা বিশ্রাম করতে যেত, তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে মরা উনুনের মধ্যে গুলিগুলো গুজে দিয়ে আসতাম। ওরা উনুন ঝাড়বার সময় সেগুলি বেছে ধুয়ে আমাদের দিয়ে দিত, কিন্তু তাতে দুপক্ষেই এমনভাবে আহত হতে আরম্ভ করলো যে আমাদের রান্নাঘরে যাওয়াই বারণ হয়ে গেল। অনেকদিন জ্যাঠামশাইয়ের বাড়িতে পটগুলটিস খেলা হচ্ছে। আরেকদিন হঠাৎ একজনের হাতের গোলাটা ছিটকে সিঁড়ির ছাতের তলায় দিকে সিলিংয়ে লেগে একবার ঘুঁটের মতো চ্যাপ্টা হয়ে সেটে রইল। ভারী মজা, সবাই মিলে ঘুঁটে দেওয়ার পাল্লা শুরু করলাম। দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল। এমন সময় জ্যাঠামশাইয়ের পায়ের শব্দ শুনে যেখানে পারলো লুকিয়ে পড়লো। জ্যাঠামশাই ও কে এ বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। তার চেহারার গলার আওয়াজ ছিল গম্ভীর। শুনতাম তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর, আর রাগও খুব। আমরা কিন্তু কোনোদিন তার রাগ দেখিনি। যখনই ও বাড়ি যেতাম দেখতাম তিনি একমনে লেখাপড়া করছেন। যদি কখনো আমাদের দিকে চোখ পড়তো, মৃদু হেসে দু একটা কথা বলতেন। যা হোক, ওদের দেখা দেখি আমরাও লুকাতাম। জ্যাঠামশাই আনমনে কি ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছেন। হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে এসে পড়লো। চমকে গিয়ে তিনি গুরুগম্ভীর গলায় হাঁক দিলেন, এই কে আছিস, আলো আন। চাকর ছুটে গিয়ে সিঁড়ির আলোয় উস্কিয়ে সামনে ধরতে দেখা গেল এক তাল থলথলে কালো মতন কি জিনিস। ধমক দিয়ে বললেন, এটা আবার কি, কোত্থেকে এলো? চাকর কাচুমাচু হয়ে বলল, আগে ছেলেরা কি যেন খেলা করছিল। তখন কি ভেবে হঠাৎ উপর দিকে তাকিয়ে ছাতের ছিঁড়ি দেখেই জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। ও আরেকদিন চোর পুলিশ খেলছি। ও দাদা হয়েছে পুলিশ, আমি চোর। আমার হাত সাপ মুখ বালা ছিল, তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা আর ভিতর দিয়ে গলিয়ে দিব্যি হাতকড়ি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চললো। আমি যেই এক ঝটকায় হাত ছড়াতে গিয়েছি, অমনি নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে ছাতে ছড়িয়ে পড়লো। টুকরো কুড়িয়ে মার কাছে নিয়ে গেলাম। মা হেসে বললেন, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। ক্রিকেট, হকি প্রভৃতি খেলাতেও হাতে খড়ি ওই ছাতেই আরম্ভ হয়েছিল। আমি একটু দোষী ছিলাম কি না? দাদুদের সঙ্গে যত সব হুড়োহুড়ি খেলায় খুব মজবুত ছিলাম, তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলায় চমৎকার লাগতো। মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিত। কত ডল পুতুল, কাচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির, কত হাঁড়িকুড়ি, হাতা বড়ি, কত ঘরকন্না, রান্না বান্না। দিদিরা সুন্দর সুন্দর জামা কাপড়, পুঁতির গয়না তৈরি করতো। পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি, মিষ্টি ইত্যাদি খাওয়া হতো। একবার পুতুলের বিয়েতে আমরা ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট ছোট রঙিন মোমবাতি জেলে দিলাম। সবাইকে ডেকে দেখলাম কি সুন্দর দেখাচ্ছে। তারপর খাবার ডাক পড়তে সবাই নিচে চলে গেলাম। খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। ছোট মোমবাতি কয়েক মিনিট জ্বলে শেষ হয়ে গিয়েছে। নিশান টিশান পুড়ে একেবারে কাঠের ছাদ জ্বলতে আরম্ভ করেছে। তাড়াতাড়ি জল ঢেলে আগুন নিভানো হলো। অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো। হয়তো কারো উপর রাগ হয়েছে, অথচ তার শোধ দিতে পারছি না। তখন দাদা বলতো, আয় রাগ বানাই, বলেই সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে আরম্ভ করতো। আমরাও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বলতাম। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্র ভাব কিছু থাকতো না। সে ব্যক্তির কোনো অনিষ্ট চিন্তা থাকতো না, শুধু মজার মজার কথা। যত রকম বোকামি হতে পারে, যত রকম মানুষ নাকাল ও অপ্রস্তুত হয়ে হাস্যাস্পদ হতে পারে, সব কিছু সেই লোকটির সম্বন্ধে কল্পনা করে আমরা হেসে কুটিপাটি হতাম। দাদার হযবরল বইয়ের হিজিবিজ যেমন মনে করো বলে যত রকম সব
উদ্ভট কল্পনা করে নিজে নিজেই হেসে দমবন্ধ হওয়ার উপক্রম করে আমাদেরই প্রায় সেই দশাই হতো, কিন্তু মজা হতো এই যে হাসির স্রোতে রাগটা সব কোথায় ভেসে যেত, মনটা আবার বেশ হালকা খুশিতে ভরে উঠত। আর একটা মজার খেলা ছিল কবিতার গল্প বলা। একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথমে লাইনটা বানিয়ে বলবে, আর একজন তার সঙ্গে মিল দিয়ে দ্বিতীয় লাইনটা বলবে, তার পরের জন তৃতীয় লাইন, এমনই করে শেষ করতে হবে। যদি কেউ না পারে, হেরে গেলে তার পরের জন বলবে। দাদা কখনো হার মানতো না, যত শক্ত হোক না কেন চট করে মিলিয়ে দিত। যেমন একদিন হচ্ছে বাঘ ও বকের গল্প। একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি, যন্ত্রণার কিছুতেই নাহি তার স্বস্তি। 3 দিন 3 রাত নাহি তার নিদ্রা, সেক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। এই রকম চলতে চলতে সুন্দর কাকা যেই বললেন, ভিতরে ঢুকায়ে দিল দীর্ঘতার চঞ্চু, কেউ তার আর মিল করতে পারে না। আমরা সবাই পাশ দিয়ে দিলাম। দাদার পালা আসতেই সে চট করে বলল, বক সে চালাক, অতি চিকিৎসক চুনচু। আমরা চেঁচামেচি করে উঠলাম, ওসব যা তা বললে হবে না, চুনচু আবার কি কথা? সুন্দর কাকা খুশি হয়ে দাদার পিঠ চাপড়ে বললেন, চুনচু মানে ওস্তাদ, এক্সপার্ট। ছোটবেলা থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিল। 8 বছর বয়সে তার প্রথম কবিতা নদী, আর 9 বছর বয়সে দ্বিতীয় টিং টিক টিক টং মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল। দাদার দেখা দেখি আমারও শখ হলো কবিতা লেখায়। একটা খাতার বেশ ফুল লতাপাতা এঁকে লুকিয়ে 2-1 কবিতা লিখতাম। তারপর একটা গল্প লিখতে আরম্ভ করলাম। একদিন দুপুরে বসে গল্প লিখছি, বাবার কাছে একজন ভদ্রলোক দেখা করতে এলেন। তাকে বসে বাবা ডেকে দিলাম। বাবা এসে তার সঙ্গে খানিকক্ষণ গল্প সল্প করলেন, তারপর দুজনে একসঙ্গে কোথায় বেরিয়ে গেলেন। আমার খাতাটা টেবিলে ফেলে এসেছিলাম, ওরা চলে যেতেই তাড়াতাড়ি খাতা আনতে গিয়ে দেখি আমার সেই অর্ধেক লেখা গল্পটার পাতায়। তারপর হলো কি বলে, বাকি গল্পটা সেই ভদ্রলোক নিজেই লিখে শেষ করে রেখেছেন। তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক, নগেন্দ্রনাথ গুপ্ত। বড় হয়ে তার লেখা অনেক সুন্দর গল্প প্রবাসীতে পড়েছি। আমার খাতায় তার লেখাটা নিশ্চয়ই খুব ভালো হয়েছিল, কিন্তু তখন আমার মনে কি হয়েছিল জানো? মনে হলো আমরা গল্পটা মাটি মাটি হয়ে গেল। মনে দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম। বাবা যখন বিদেশে কোথাও যেতেন, মজার মজার ছবি আর পদ্য আমাদের চিঠি লিখতেন। আমাদের পড়া হয়ে গেলে সেগুলি কত লোকের হাতে হাতে ঘুরতো। সেসব যদি সংগ্রহ করা থাকতো, তাহলে তাই দিয়ে মজার একটা বই হতে পারতো। পূর্ণলতা চক্রবর্তীর জন্ম 1889, প্রয়াত 1974। প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা। সন্দেশ পত্রিকাকে কেন্দ্র করে একদল নতুন লেখক তৈরি হয়েছিল, তাদের মধ্যে একজন পূর্ণলতা অন্যতম। তিনি শিশু কিশোরের জন্য সহজ সরল ভাষায় লিখতেন। তিনি সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী, সুখলতা রায়ের সহোদরা। তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছেলেবেলার দিনগুলি, ছোট্ট ছোট্ট গল্প, রাজবাড়ি।